আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। আজকে আমরা চলে এসেছি নরসিংদীর রায়পুরায়। আমরা এখন দাঁড়িয়ে আছি একটি ডেইরি ফার্মে। তো আজকে আপনাদের মাঝে একজন তরুণ উদ্যোক্তার গল্প তুলে ধরবো, যিনি পড়াশোনা করেন, পড়াশোনার পাশাপাশি বাণিজ্যিক ভিত্তিতে ডেইরি ফার্ম করতেছেন এবং তিনি খুব ভালো একটা অবস্থায় আছেন ডেইরি ফার্ম করে। তিনি কীভাবে ডেইরি ফার্ম করতেছেন, ডেইরি ফার্মের সার্বিক চিত্রগুলো তুলে ধরবো আপনাদের মাঝে। আর পুরো সময় জুড়ে থাকবো আমি আশরাফুল ইসলাম। তো দর্শক, আমরা এখন কথা বলবো একজন সফল ডেইরি খামারির সাথে, যিনি পড়াশোনার পাশাপাশি চাকরি বাকরি না করে নিজের আত্মকর্মসংস্থান হিসেবে ডেইরি ফার্মটাকে বেছে নিয়েছেন। কথা বলি তার সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রথমে নামটা জানবো আপনার কাছ থেকে। আমার নাম আলহাদি তালুকদার পাবেল। পাভেল ভাই। জি। পাভেল ভাই, আপনি তো অনেক বড়সড়ভাবে বাণিজ্যিক ভিত্তিতে ডেইরি ফার্ম গড়ে তুলেছেন। তো আপনার ডেইরি ফার্মের পথ চলাটা হয় কীভাবে, আমাদেরকে একটু বলবেন? পছলা বলতে সর্বপ্রথম 2003 সনে 4 সনের দিকে শুরু করে আব্বা। তখন ফিশিয়ান গরু, যেমন হাইব্রিড যে গরুগুলো হাই পার্সেন্টেজের গরুগুলো কিনে নিয়ে আসা হয়। তখন এলাকাতে তেমন গরু ছিল না, ওরকম যেমন গরু ছিল না তেমন আপনার ডাক্তারও ছিল না। দেখা গেল যে গরুর ম্যাসারিজ হলো বা এফএমডি তেমন ভ্যাকসিন সম্পর্কে কোনো ধারণা ছিল না। এই সাধারণত কৃষকরা যে সিস্টেমে মানে গরু লালন পালন করে, ওই সিস্টেমে লালন পালন করাতে দেখা গেল যে কোনো সমস্যা দেখা দিলে আপনার চিকিৎসা যেভাবে দরকার ওভাবে পড়তো না, বা যে যখন যখন ডাক্তার দরকার ডাক্তার আসতে পারতো না। ইভেন আমাদের তখন আমি আরও ছোটো ছিলাম, আব্বাও ততটা বুঝতো না কীভাবে গরু আসলে চিকিৎসা করতে হয়। সো এইভাবে 2-3 বছর চলার পরে মোটামুটি একটা লস খাইলো আর কি। লস হইলো 15 লক্ষ টাকার মতো। তখনও 17টা মতো গরু ছিল। তারপরে আবার যেহেতু দেশের বাইরে থেকে আইসা গরু ফার্ম ডেইরি শুরু করছে, পরে আবার লস হওয়াতে আবার দেন দেশের বাইরে চলে গেছে। পরে আমরা পড়াশোনা করতেছি, আমি ইভেন আমার বড় ভাই দুইজনই পড়াশোনা করতেছি। তখন হুট করে আবার মাথায় আসলো যে তখন ওই শেডটা ছিল, ওই পাশে আরেকটা শেড ছিল যে ওখানে ছিল, আর বাড়িতে এমনিতেই 2-4টা গরু ছিল। তখন আবার ভাবলাম যে আবার নতুন করে শুরু করি। এখন তো ডাক্তারও পাওয়া যায় বা দিনও পাল্টাইছে আগের থেকে, একটু আধুনিক। হ্যাঁ হ্যাঁ, আধুনিকভাবে। আর আমরা যে একটু অন্যরকমভাবে যদি শুরু করি, আর আমার যদি একটু অভিজ্ঞতা থাকে, আগে কিছু জানি না বুঝে নিলে পরে আবার নতুন করে শুরু করলাম 15 সনের দিকে, 14-15তে আর কি। মানে আমরা আবার বাণিজ্যিকভাবে নতুন করে শুরু করলাম। পরে আপনার এই সেটটা করলাম। পরে ওই সময় পরে 7টা গরু নিলাম, সেই 7টা গরু থেকে শুরু আর কি। 7টা গরু থেকে শুরু? হ্যাঁ। এখন কতগুলো গরু, ছোট গরু মিলিয়ে আপনার? ছোট বড় মিলে এখন ওই 41টা মতো গরু আছে। 41টার মতো? হ্যাঁ। তো প্রথম বলছিলেন যে আপনার 15 লক্ষ টাকার মতো ক্ষতির সম্মুখীন হয়েছিল। হ্যাঁ। সেটা হওয়ার মূল কারণটাকে কি মনে করতেছেন? সেটা হওয়ার মূল কারণ এক হলো আপনার ওই সময় যেমন আমরা এখন ঘাসের চাষ করে নিতেছি, তখন ঘাস ছিল না, শুধু খড় খাওয়াইতো, সঠিক পুষ্টি পাইতো না, খাবারের নিউট্রিশন ঠিক থাকতো না। এখন খাবার নিউট্রিশন ঠিক আছে। তারপরে তখন আপনার সময় মতো ডাক্তার পাওয়া যেত না, বা আমরা তো তখন করতাম না, যেহেতু আব্বা করতো, আমরা তো তেমনটা বুঝতামও না। আর ইভেন এই যে গরুর রোগ সম্পর্কে জানতাম না, রোগ প্রতিরোধ ক্ষমতা কী করলে কীভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সেটাও বুঝতাম না। দেন যে গরুকে আপনার ভ্যাকসিন করতে হয়, এগুলো মানে মাথায় কাজ করতো না। এখন দেখা যাচ্ছে যে আমরা গরু সঠিক সময় ভ্যাকসিন করতেছি, এই যে আপনার খাবারের নিউট্রিশন ঠিক আছে। আমরা প্রত্যেকটা গরুকে প্রত্যেকদিন 25 কেজি ঘাস খাওয়াচ্ছি, 25 কেজি, 20 কেজি, 30, কোনোটা 30 কেজি ঘাস খাচ্ছে। এই অনুযায়ী এখন আগের থেকে এটা অনেক বেটার আর কি। মানে সব থেকে বড় কথা হলো যে একটা বিষয়ে যদি সম্পূর্ণভাবে না জানা না থাকে, অভিজ্ঞতাটা সবচেয়ে বড় বিষয়। অভিজ্ঞতার কারণে কিন্তু আপনাদের ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। হ্যাঁ, তখন তো মানে অভিজ্ঞতাই ছিল না, জাস্ট শুধু মানে নিজে বললাম না যে আপনার কৃষক যেভাবে গরু পালতো, মানে লালন পালন করতো, আনছে কিনছে, হ্যাঁ এইভাবেই আর কি। বাইদারে রাখতো, যেমন আগে বাইদা রাখতো, এখন আমাদের গরু যে ছাইড়ে রাখি, এখন এটার ভিতরে বাঁধা, কিন্তু একটু পরে ছেড়ে দিবে আর কি। এটার ভিতরে আপনাদের পাশে জায়গা দিচ্ছে? হ্যাঁ, ওই জায়গা আছে, এখানে ছেড়ে দিবে। সবকটা নিজের মতো করে ঘুমাবে, নিজের মতো করে খাবে। আচ্ছা, আপনি ভ্যাকসিনের কথা বলছিলেন, আসলে ভ্যাকসিনটা একটু সম্পর্কে বলবেন। কোন সময় ভ্যাকসিনটা করতে হবে, কোন ধরনের ভ্যাকসিনটা করতে হবে? ভ্যাকসিন হলো আসলে আপনার যদি আপনি এফএমডির ভ্যাকসিন করেন, যেটা খুরা রোগ বলে, ওটা হলো করতে হবে। ওটা আমরা যেটা করি, এটা গরুর 14 দিন, বাচ্চা 14 দিন বয়সের পর থেকে করা যায়। ট্রাইবেক, রাক্সা কোম্পানি। হ্যাঁ। কোথায় করতে হয়? ভ্যাকসিন করতে হয় আপনার গাড়ি থেকে আর কি, সুই দিতে হয়। হ্যাঁ, সুই দিয়ে পুশ করতে হয়। এটা যে কোনো ডাক্তারকে বললেও চলে, বা আমাদের তো ডাক্তার লাগে না, আমরা নিজেরাই করতে পারি। কত টাকা লাগে ভ্যাকসিনটা? এটা হলো আপনার
10টা গরুর জন্য প্রতিটা গরুতে মানে 100 টাকার মতো খরচ হয় আর কি। খরচ হয় 14 দিন বয়সে করতে হয়। 14 দিন বয়স থেকেই করা যায় পরে, কিন্তু এটা ধাপে ধাপে করা লাগে। যেমন আপনি একবার 14 দিনে করলেন, আমি একটা শিশু বাচ্চার কথা বলি, ছোটো একটা বাছুরের কথা বলি। যদি 14 দিন বয়সে করেন তাহলে আবার ওই 14 দিনের পরে আবার 21 দিনের মাথায় আবার বুস্টার কোর্স করতে হবে, তাহলে আপনার ভ্যাকসিনটার পাওয়ারটা আরেকটু বেড়ে যায়। বুস্টার করছে তো? হ্যাঁ, তাহলে ভ্যাকসিন, হ্যাঁ ওটাও ভ্যাকসিন, একই ভ্যাকসিন আবার করলেন তাহলে এটা বুস্টার কোর্স হয়ে গেল, মানে পাওয়ারটা আরও বাড়িয়ে গেল। কতদিন পরে করতে হবে এটা? ওইটা যেবার প্রথমবার যদি আপনি করেন তার 21 দিন পরে। 21 দিন? হ্যাঁ, 21 দিন আর কি করবেন। আর ওইটা করার পরে মানে 6 মাস দেন, মানে 6 মাস পর পর করবেন ধাপে ধাপে। 6 মাস পর কন্টিনিউ করতে হবে? হ্যাঁ, আজকাল তত দিন আছে। হ্যাঁ। ওর খুরা রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে? হ্যাঁ, খুরা রোগ হবে না। আচ্ছা, তো আরেকটা রোগ বলছেন যে আপনার উলান ফুলে যায়, এটাকে? হ্যাঁ, ওইটার মেস্টাইটিস, ওইটা হলো যত্নের যত ইয়েটা আর কি। যেমন আপনার গাভী এখন ধরেন দুধ দহন করলেন, দুধ দহন করার পরে গাভীটা হয় শুয়ে গেল, তাহলে ওই যে ফ্লোর থেকে আপনার ব্যাকটেরিয়া ঢুকলো উলানের বাটের ভিতর দিয়ে, তখন মানে মেস্টাইটিসটা হয় আর কি। অনেক সময় ক্যালসিয়ামের শর্টেজের কারণে হয়। এই কারণে যদি আপনি গাভী দহন করার পরে খাবার দিয়ে দেয় তাহলে দেখা যাচ্ছে যে গরুটা তো শুয়ে খায় না, দাঁড়িয়ে খায়। দাঁড়িয়ে থাকলে মেস্টাইটিসটা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। আর যদি আপনার খাবারের নিউট্রিশন ঠিক থাকে তাহলে আপনার মেস্টাইটিসও হবে না আর কি। আচ্ছা, যদি এটা হয়ে যায় তাহলে কোন ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করেন? এটা যদি হয়ে যায় তাহলে তো মেডিসিন আছে, মেডিসিন দিতে হবে, অ্যান্টিবায়োটিক। এটা জানা আছে আপনার? হ্যাঁ, জানা আছে। দর্শকদের উদ্দেশ্যে বলবেন। ও আচ্ছা, মেস্টাইটিসের জন্য আপনি ইউজ করতে পারেন, যেমন ধরেন মাস্টিকের আছে, প্রথম মাস্টিকের দিবে, মাস্টিকার খাওয়াতে হবে প্রথম থেকেই। তারপরে যে অ্যান্টিস ট্যাবলেট আছে পাশাপাশি এটা চলবে প্রথম 24 ঘন্টা। এটা দেওয়ার পরে যদি দেখে কোনো পরিবর্তন নাই তাহলে আপনার অ্যান্টিবায়োটিক দিতে হবে। তাহলে আমরা এই পদক্ষেপগুলো গ্রহণ করলে কিন্তু উলান ফুলা রোগ থেকে মুক্তি পেতে পারি। আর উলান ফুলে গেল যে অ্যান্টিবায়োটিক করতে, অনেক অ্যান্টিবায়োটিক আছে এখন, যদিও নামটা মনে আসতেছে না। আচ্ছা, অ্যান্টিবায়োটিকগুলো প্রয়োগ করলেই হয়েছে? হ্যাঁ, হবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে ভিন্ন ভিন্ন কালারের গরু। কোন কোন জাতের গরু আছে আপনার এখানে? এখানে ফিজিয়ান আছে, পরে জার্সি আছে। আচ্ছা, আপনার এখানে সবচেয়ে বেশি দুধ পান কোন গরুটা থেকে? এই গরুটা থেকে। এটা কোন জাতের গরু? এটা ফিজিয়ান ক্রস গরু আর কি। ক্রস। এর কত লিটার দুধ পান? এটা সর্বোচ্চ পাওয়া গেছে 27 লিটার। 27 লিটার। আচ্ছা, এভারেজ আপনার এখান থেকে কত লিটার দুধ পান প্রত্যেকদিন? প্রত্যেকদিন এভারেজে প্রত্যেকদিন কত লিটার? এখন প্রত্যেকদিন দুধ হচ্ছে 180-র মতো। 180-র মতো। আচ্ছা, তো এরকম ভাবে আপনার এই যে এটা কয় নাম্বার বাচ্চা দিয়েছে এটা? এটা এবার বাচ্চা দিয়েছে 3 নাম্বার। আবার প্রেগনেন্ট, পেটের ভিতরে আবার আপনার যে বাচ্চা আছে ওটা আবার গিরলিন্ডো বাচ্চা। নাম কি ওটা? গিরলিন্ডো। আচ্ছা, এটা কি আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল আছে? না, এটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল নাই। আচ্ছা, তো আপনি বলছিলেন যে এরকম একটা বাচ্চা নাকি আপনাদের হয়েছে? হ্যাঁ, একটা বাচ্চা হয়েছে বাইরে, আর এখন যে কয়েকটা প্রেগনেন্ট আছে সব কটার ভেতরে মানে কি সিমেনের বাচ্চা আর কি। সিমেনের বাচ্চা। কতগুলো প্রেগন্যান্সি অবস্থায় আছে এখন? 9টার মতো প্রেগনেন্ট আছে এখন। 9টার মতো। আচ্ছা, তো আপনি খাবারের কথা বলছিলেন যে খাবারের একটা তালিকা আছে বা ওইটা আমরা ম্যানেজ করলে অনেকটা লাভবান হওয়া যায়। খাবার বলতে কোন জিনিসটাকে বোঝাচ্ছেন যে ডেইরি ফার্মের জন্য একটু বিশেষ প্রয়োজনীয় খাবার? দানাদার খাদ্য তো আপনি পার্সেন্টেজ হিসাব করে তৈরি করবেন, আর সাধারণত ঘাস খাওয়াবে গরুকে পর্যাপ্ত পরিমাণ। কাঁচা ঘাসটাই তুমি? হ্যাঁ, কাঁচা ঘাসটাই মেন। আচ্ছা, দানাদার খাবারের মধ্যে কোন কোনগুলো থাকে? দানাদার খাবারের মধ্যে আছে যেমন গমের ভুসি, তারপরে আপনার সয়াবিন, তারপরে রাইস মিল, তারপরে ভুট্টা, তারপরে খেসারি ডাউল আছে, এগুলোই। আর দানাদার খাবার কত বেলা দিতে হয় আর কাঁচা ঘাস কত বেলা? এটা গরু লাইভ ওয়েট অনুযায়ী, যেমন এটার ওজন, এই গরুটার ওজন হতে পারে ধরেন 490 বা 500 কেজি অনুমান। তো এটার ওজন, এটা যদি আবার আপনার দুধ দেয় 20 লিটার উপরে তাহলে এটার ওজন অনুযায়ী দুধের উপরে নির্ভর করে দানাদার খাদ্য দিতে হবে আর কি। যেমন এটাকে দানাদার খাদ্য দেওয়া হয় আপনার 10 কেজি বা 11 কেজি ওরকম 10 সারাদিনে। হ্যাঁ, সারাদিনে দানাদার খাবারটা? হ্যাঁ, দানাদার। কাঁচা ঘাস তো তখন খেতে পারিস? হ্যাঁ, কাঁচা ঘাস 30 কেজি খায়। 30 কেজি কাঁচা ঘাস খায়, দানাদার খাবার 10 কেজি। হ্যাঁ। আচ্ছা, দুধের দাম পাচ্ছেন কেমন? দুধের দাম 54 টাকা লিটার। 54 টাকা লিটার? হ্যাঁ। তাহলে দুধের দামটা কিন্তু মোটামুটি আপনারা ভালোই পাচ্ছেন। আরেকটু দামটা আরেকটু বেশি হলে আরো ভালো হতো, কিন্তু কারণ আমাদের দুধের ফ্যাট অনেক বেশি, কারণ আমরা তো ফিট খাওয়াই না। অনেকে আছে ফিট খাওয়ায় আর কি, যেমন পিলেট যেটাকে বলে, ফিট তো সবাই চিনে। আপনি কাঁচা ঘাস কোন ধরনের কাঁচা ঘাস খাওয়ান? এই নেপিয়ার কাঁচা ঘাস, যেটা চাষ করে আমাদের ওইটা। নেপিয়ার পাকচুং? হ্যাঁ, পাকচং নেপিয়ার। হ্যাঁ। আচ্ছা, তো এই গরুকে এই তত্ত্বাবধান কিভাবে করেন বা দেখাশোনার যে বিষয়টা ওইটা? দেখাশোনা এটা কর্মচারী আছে, আর আমি দেখাশোনা করি, চিকিৎসা যা লাগে তা আমি করি।
আর আমাদের নিজের যে সিমেন্ট আনে নেওয়া হয়েছে আপনার নাইট্রোজেন গ্যাসের মাধ্যমে সিমেন্ট রাখা আছে, ওই সিমেন্ট আমরা ইউজ করি আর কি। সিমেন্ট কি আপনারাই পুশ করে থাকেন নাকি? না, এটা ডাক্তার আসে, এই কর্মী আসে, সেই পুশ করে। আচ্ছা, সিমেন্ট পুশ করার কতদিন পর আপনার বাচ্চা পান? সিমেন্ট পুশ করার 270 থেকে 280 দিন পর বাচ্চা পান? হ্যাঁ। আচ্ছা, একটানা দুধের প্রোডাকশনটা কতদিন পর্যন্ত পাওয়া যায়? একটানা মানে প্রথম থেকে যে বেশি দুধটা পাওয়া যায় ওইটা পাওয়া যায় 4 মাস, এক নাগারে একই রকম পাওয়া যায়। তখন 4 মাস পর থেকে মানে একটু কমে যায় আর কি। আচ্ছা, আমরা এই পাশেও কিছু গরু দেখতে পাচ্ছি, এগুলো তো মনে হয় দুধ পাচ্ছেন এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কোন জাতের গরু? এটা ফিজিয়ান গরু। ফ্রিজিয়ান। আর এটা ফিজিয়ান ক্রস আর কি। ফ্রিজিয়ান ক্রসের মধ্যে। আর ফ্রিজিয়ান এগুলোই বেশি আপনার এখানে। আচ্ছা, তো যারা নতুন খামার করতে চায়, তারা ডেইরি খামার করতে গেলে তারা কোন ধরনের গরু নির্বাচন করবে একটু বলবেন আমাকে? ও আচ্ছা, তারা এখন হাই পার্সেন্টেজের গরু হলে দেখা যায় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে, সহজে রোগ হয়। হাই পার্সেন্টেজ তো আসলে মূলত আমাদের বাংলাদেশের জন্য প্রযোজ্য না। যেমন আমরা এখন গিরলিন্ডো সিমেন্ট দিচ্ছি, ওটা হলো কি আপনার বডি হবে আমাদের যে দেশাল গরু আছে না, দেশাল গরুর মতো দেখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। আর আমাদের বাংলাদেশের যে মানে আবহাওয়া, ওয়েদার, এই ওয়েদারের জন্য পারফেক্ট, এই কারণে এটা পারফেক্ট আছে। যেমন ফিজিয়ান যদি 75% উপরে হয় কোনো গরু, ওইটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম হবে। এটা দেখবেন যে রোদ উঠলে অনেক হাঁপাবে, অনেক সময় প্রোডাকশন কম হবে, দুধের প্রোডাকশন। তারপরে আপনার বাচ্চা কনসেপ্ট রেট অনেক কম হবে, এরকম সমস্যা দেখা যায়। সো এই দিক দিয়ে যদি যেমন জার্সি গরু আছে ওটা নিতে পারে, যেমন ফিজিয়ানের মাঝেও আছে অন্যান্য সাথে ক্রস করা, ওরকম গরুগুলো নিতে পারে। কিন্তু শুধু পার্সেন্টেজের দিক দিয়ে গেলে মানে লস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। কারণ একটা নতুন খামারে তো রোগ প্রতিরোধ ক্ষমতা বুঝে না, রোগ কী বুঝে না, চিকিৎসা বুঝে না। হয়তো সহজে একটা গরুর কোনো কিছু দেখলে বুঝতে পারে না যে কী সমস্যা হচ্ছে বা ওর এখন কী করা দরকার, কোন ওষুধটা প্রয়োগ করা দরকার, ওইটা তো সে বুঝে না। আচ্ছা, তো এখন আসলে গরুর দাম সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো যে যে গরুটা আপনি বলেন যে আপনার 87টা দুধ পাচ্ছেন গরুটা, এটার বর্তমান দামটা কত আছে? এটা তো এখন তো প্রেগনেন্ট, এখন তো দুধ দিচ্ছে না। এখন এটা প্রেগনেন্ট অবস্থায় দামটা কত আছে এটা? এখন এটার দাম 2,80,90 এরকম। 2,80,90। হ্যাঁ। আচ্ছা, এই যে এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি, হ্যাঁ ওইটাও প্রেগনেন্ট। ওইটাও প্রেগনেন্ট, এটার দাম কেমন আছে? ওইটা আপনার 24 লিটার দুধ দিত। 24-22 এমন। 24-22। এটা কয় নাম্বার বাছুর? এবার এরা বাচ্চা, এটা 3 নাম্বার বাচ্চা দিচ্ছে, এবার 4 নাম্বার প্রেগনেন্ট। 4 নাম্বার প্রেগনেন্ট। আচ্ছা, এখন আরেকটা বিষয় বলুন যে আপনার ওই পাশে আমরা বাছুর দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। এই যে ফ্রিজিয়ান বা জার্সি বলেন, হলস্টিয়ান, যে বকনা বাছুরগুলো, এগুলোর প্রাইসটা কেমন আছে আপনার? এটা হলো গিয়ে বাচ্চার নিম্ন সবচেয়ে কম, যদি আমি বিক্রি করি না তাও হবে ধরেন 55 থেকে 60। আচ্ছা, আচ্ছা, হাই কোয়ালিটির যেটা? আর যেটা হাই কোয়ালিটির দাম আরও বেশি, 80, 75 ওরকম। ওগুলোর বয়স কত করে? কোনোটার 5 মাস, কোনোটার 8 মাস, ওরকম আর কি। যদি বিক্রি করি এই রেটে বিক্রি করা যাবে, যদি আমি বিক্রি করি না। আচ্ছা, তো এই ডেইরি ফার্ম নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা একটু বলবেন আমাদের? ডেইরি ফার্ম নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমাদের এখানে যে গড়ে, এখন ধরেন গড়ে দুধের রেট আছে, ধরেন প্রত্যেকটা গাভী গড়ে 18 লিটার দুধ দিচ্ছে, 18, 17, 19 ওরকম। কিন্তু আমার টার্গেট হলো যে গড়ে 30 লিটার উপরে দুধ দেবে সব কয়টা গাভী, ওরকম একটা টার্গেট আছে আপাতত। পড়াশোনার পাশাপাশি ডেইরি ফার্ম করে আপনি ভালো একজন সফল খামারি হয়ে গেছেন, সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কি কেমন? এখন অনুভূতি হলো আসলে পড়াশোনার পাশাপাশি করতেছি, এখনও তো আসলে যতটুকু করতে চাচ্ছি ততটুকু এখনও যাইতে পারি নাই, চলতেছে আর কি, রাস্তায় আছি। আচ্ছা, নিজের যে পরিকল্পনা ওইটা বাস্তবায়ন হওয়ার পর বোঝা যাবে আসলে অনুভূতিটা কতটুকু কাজ করে ভেতরে। আপনার মতো অনেক স্টুডেন্টরা কিন্তু আমাদের ভিডিও দেখে থাকে বা খামারিরা ভিডিও দেখে, তাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার ডেইরি ফার্ম? হ্যাঁ, আমি ডেইরি ফার্ম করেছি কারণে সবাই যে ডেইরি ফার্ম করবে তা না, অনেকে অনেক কিছু করতে পারে। ডেইরি ফার্ম ছাড়া ফেটিনিং আছে, ওটাও করতে পারে, যেটা মোটা তাজাকরণ, ওটাও করতে পারে। যেমন আমার নেক্সট টার্গেট আছে ওটা করার, যাই পরের বার আমি যে মোটা তাজাকরণের যে ফার্মটা সেটা ওটাও করবো আর কি। যে এখন নাই, এখনও করি নাই, তবে এটা করবো সামনে। তো ভাই, আমরা চাই আপনার ডেইরি ফার্ম নিয়ে আপনি আরো অনেক দূর এগিয়ে যান। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।